আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সেই জন্মে স্বয়ং বসুদেবী মহর্ষি কশ্যপ ছিলেন, আর দেবকী তার জ্যেষ্ঠা পত্নী অদিতি ছিলেন। তখন অদিতির গর্ভে বামন অবতারের জন্ম হয়, আর কদ্রুর গর্ভে নাগের জন্ম হয়। সেই জন্যে ভগবান শেষনাগ মাতা রোহিণীকে তার মাতা হওয়ার গৌরব প্রদান করতে এসেছেন। আমি এরপরে আর কিছুই দেখতে পাচ্ছি না। এরপর কেবল প্রকাশ পুঞ্জই দেখতে পাচ্ছি, ঠিক যেন কোটি কোটি সূর্য প্রকাশিত, যার দর্শনে দিব্য চক্ষু যেন ধাঁধিয়ে যায়। পুত্রী ভগবতী যোগমায়া দেবকীর গর্ভ থেকে সংকর্ষণ করে যে দিব্য জীবাত্মা তোমার গর্ভে স্থাপন করেছেন, সেই বালক সাধারণ মানব নন। তিনি পরম দিব্য আর মহা তেজস্বী শক্তি। যখন দেবকীর অষ্টম গর্ভ থেকে জগতে তারুণহার ভূমিষ্ঠ হবেন, তখন তোমার এই দিব্য বালক অসুরগণের বিনাশে তাকে সহায়তা করবে। ইনি তোমার স্বামীরই সন্তান, তাই একে ধারণ করলে তোমার নিন্দা কদাপি হবে না। জগৎবাসী আসন্ন যুগে এই মহাশক্তিশালীর মাতা হওয়ার জন্য তোমার স্তুতি করবে। কিন্তু আজকে সমাজ কি বলবে? পুত্রী, এও দৈব বিধানই মনে করো, যার প্রেরণায় এত কাল ধরে তুমি গোকুলে নিজ পরিচয় বাস করনি, এক সাধ্যির বেশে থেকেছ। কিন্তু আজ তোমায় নন্দ মহাশয় সর্বসমক্ষে বসুদেব পত্নী রানী রোহিণীর রূপে গোকুলে নিয়ে যাবেন। সকলে এই মনে করবে যে নন্দ মহাশয় মথুরা থেকে সরিয়ে তোমায় এই জন্য নিয়ে এসেছেন, যাতে কংসের হাত থেকে অন্তত বসুদেবের এই একটি সন্তান জীবিত থাকে। দেবী, প্রভুর কৃপায় এই সংসারে তোমার যশগানই হবে। শুনেছো, দেবকীর গর্ভপাত হয়ে গেছে। হ্যাঁ, বেচারি এত মাস ধরে গর্ভধারণ করেও নিজের সন্তানের মুখটা অবধি দেখতে পেল না। কিন্তু এ কি সত্য? হ্যাঁ, সত্য। আমায় রাজপ্রাসাদের এক সেবক এই সংবাদ দিয়েছে। এ তো বড় সমস্যা। সমস্যা? সমস্যা কিসের খুড়ো? সমস্যা এটাই যে এ তো সপ্তম গর্ভ ছিল। আকাশবাণী অনুসারে এর পরে অষ্টম গর্ভে তারণহারের অবতার গ্রহণের কথা ছিল। এখন এই গর্ভই ভূমিষ্ঠ হলো না।
তাহলে দেবকীর আসন্ন গর্ভকে সপ্তম গোনা হবে না অষ্টম?